হ্যালো ডিয়ার এনকেরিয়ান্স, ওয়েলকাম টু বং মিস্ট্রি। তোমাদের অর্গানিক কেমিস্ট্রি ফার্স্ট চ্যাপ্টারের কন্টিনিউয়েশন হচ্ছে। আজকের ক্লাসটা আমরা শুরু করব খুবই গুরুত্বপূর্ণ টপিক দিয়ে, সেটা হচ্ছে ইউপ্যাক নোমেনক্লেচার বা ইউপ্যাক নামকরণ। দেখো, তোমাদের ক্লাস 10-এ মোটামুটি একটু আইডিয়া দেওয়া হয়েছিল অর্গানিক কেমিস্ট্রিতে এই ইউপ্যাক নোমেনক্লেচার সম্বন্ধে। এখানে তার ডিটেলস রয়েছে। খুবই সহজ একটা টপিক, স্টুডেন্টদের কিন্তু ভয় থাকে এই টপিকের ওপরে। আমি তোমাদের বলবো ক্লাসটা সুন্দর করে আগে ভালো করে বুঝবে, নোট ডাউন করার আগে আগে ভালো করে ক্লাসটা বুঝবে, শুনবে, তারপরে তুমি খাতায় নোট ডাউন করবে। নোট করার জন্য আমি আলাদা একটা পেজ রেখেছি তোমাদের। সুন্দর করে তুমি ভিডিওটা পজ করে সেখান থেকে নোট করে নিতে পারবে। কিন্তু আগে ভালো করে বুঝতে হবে, বেসিক আইডিয়াটা বোঝো, ভালো করে জিনিসগুলো বোঝার পরে তারপরে তুমি তুলতে শুরু করবে, ঠিক আছে? অনেকের কিন্তু অনেক ভয় থাকে যে এই ইউপ্যাক নোমেনক্লেচার এত এত জিনিসপত্র ক্লাস 11-এ রয়েছে, খুব কঠিন স্যার, মনে রাখতে পারছি না। তুমি এই ক্লাসটা করো, তারপরে তুমি নিজে আমাকে ফিডব্যাক দেবে। তোমরা তো সবাই গুড স্টুডেন্টস অফ, তোমরা আমাকে ফিডব্যাক দাও। অ্যাপেও ফিডব্যাক দিয়েছো দেখলাম, তারপরে আমাদের মেলের ফিডব্যাক সেকশনেও তোমরা ফিডব্যাক দাও। তো দেখলাম যে তোমরা ফিডব্যাক দাও। তো আমি তোমাদের অ্যাসিওর করছি যে এই ক্লাসটা যদি ভালো করে করো তাহলে এই নোমেনক্লেচার নিয়ে তোমাদের কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, এই ক্লাসটা শুধু দেখলে হবে না, এরপরে কিন্তু অনেকগুলো ক্লাস রয়েছে, এই নোমেনক্লেচারের কিন্তু অনেকগুলো ক্লাস রয়েছে। আহ, কিন্তু কোনো অসুবিধা হবে না তোমার, আমি তো বলছি, দেখবে কোনো অসুবিধা হবে না, মন দিয়ে শুধু থরলি ক্লাসটা করবে। আর যদি কিছু অসুবিধা থাকে, মনে হচ্ছে যে এই জিনিসটা বুঝতে পারলাম না, এটা কি হলো, একটু ব্যাক করে আবার দেখে নেবে। আজকে ধরো দেখলে, পরের দিন আরেকবার দেখবে পুরো জিনিসটা, তারপরে একবার বইটা পড়ে নেবে, দেখবে পুরো জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। একদম জলের মতো লাগবে। সো বইটা অবশ্যই একবার পড়ে নিতে হবে, আমি সবসময় বলেছি এটা কিন্তু। হুম তাহলে আজকে শুরু করা যাক, একটা মহাপর্ব চলবে। আজকে মহাপর্ব শুধু নয়, এরকম তোমাদের যেরকম দেওয়া হয় 55 মিনিট 1 ঘন্টার ভিডিও, এরকম করে অনেকগুলো ক্লাস আসবে এই নোমেনক্লেচারের উপরে। তুমি যদি পরে নিটের এক্সাম দাও বা পরে যদি তুমি জেইর এক্সাম আরে দাও, সেক্ষেত্রেও তোমাকে হেল্প করবে। এই বেসিক ফান্ডামেন্টালটা তুমি ক্লিয়ার রাখো, সব ধরনের তুমি নামকরণ করতে পারবে, ঠিক আছে? তাহলে আজকে ক্লাসটা শুরু করছি। একটা ছোট্ট উদাহরণ দিয়ে তোমাদের ক্লাসটা আমি দেখাতে চাইবো। তুমি যদি এটা বোঝো তাহলে তোমার হেল্প হবে অ্যাকচুয়ালি, যে অ্যাকচুয়ালি কিভাবে নামকরণের স্ট্রাকচারটা এখানে, মানে নামকরণের প্রোফর্মাটা রেডি করা হয়েছে, হ্যাঁ, অর্গানিক কেমিস্ট্রিতে। বলে রাখি কেন নামকরণের ইউপ্যাক নোমেনক্লেচার বা ইউপ্যাক নামকরণের কেন প্রয়োজনীয়তা দেখা দিল। আচ্ছা, শুরুতে বলে দিই, এটা কি ইউপ্যাক বলা হয়, IUPAC, এই কথাটার অর্থ কি? ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, এটা হচ্ছে কেমিস্ট্রি একটা মানে ইন্টারন্যাশনাল একটা হচ্ছে সংস্থা, যারা কেমিস্ট্রি রুলস রেগুলেশন এই সকল জিনিসগুলো ওনারা হচ্ছে তৈরি করে। আহ তোমরা এটা যখন উচ্চারণ করবে ইউপ্যাক বলবে, ইউপ্যাক, ইউপ্যাক বলবে এইরকম ভাবে, YOUPACK, ইউপ্যাক, নট IUPAC বা অন্য কিছু, IPUCAC, PAC এরকম ভাবে বলবে না, ইউপ্যাক এইভাবে হচ্ছে নামকরণ করতে হয়, মানে বলতে হয়। তো কেন এর প্রয়োজনীয়তা দেখা গেল, আহ দেখো, অর্গানিক কম্পাউন্ডের সংখ্যা বহু, প্রায় 10-20 লক্ষেরও বেশি হচ্ছে অর্গানিক কম্পাউন্ড রয়েছে। এতগুলো কম্পাউন্ডকে তোমাকে ঠিকঠাক করে মনে রাখা সত্যি কষ্টসাধ্য একটা ব্যাপার। সবচেয়ে বড় ডিফিকাল্টিস কি বলতো? ধরো সাপোজ আমি ইন্ডিয়াতে রয়েছি, ইন্ডিয়াতে একটা কম্পাউন্ডকে ধরো সাপোজ মিথেন বলা হলো। সেইটা যদি অন্য কোনো রাষ্ট্রে, অন্য কোনো দেশে যদি মিথেনকে যদি অন্য কিছু নামে যদি নামকরণ করা হয়, তাহলে আমাদের দেশের যে সকল স্টুডেন্টরা, যারা বা যে সকল সায়েন্টিস্টরা অন্য দেশে PhD করতে যাচ্ছেন বা হচ্ছে রিসার্চ করতে যাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে তো পড়াশোনার ক্ষেত্রে অসুবিধা হবে। আমি এখানে মিথেন বলে ওটাকে জেনেছি, কিন্তু সেই সকল দেশে এটাকে মিথেন বলে না, সেটাকে অন্য কোনো প্রোপেন বিউটেন এটা সেটা কিছু একটা বলে। তাহলে সেক্ষেত্রে তো অসুবিধা হবে। আমি ল্যাবে কাজ করছি, দিয়ে বললো এই বিউটেন দাও, আমি তো বিউটেন মানে আমাদের দেশে বিউটেনের কথা বলছি, সে হয়তো তাদের দেশে হয়তো বিউটেন মানে অন্য জিনিস, তারা বলছে হয়তো জানে না যে বিউটেন জিনিসটা কি। একটা এক্সাম্পল দিচ্ছি। তাহলে যদি একই নাম থাকে, তাহলে কি হবে, জিনিসটা বুঝতে সুবিধা হবে, যে আচ্ছা বিউটেন মানে এইটার কথা বলছে, মিথেন মানে CH4 এর কথা বলছে, সবার জন্য কমন। কেউ যদি আমাদের দেশ থেকে অন্য দেশেও যায়, অন্য রাষ্ট্রেও যায়, পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে যদি সে রিসার্চের জন্য যায় বা ল্যাবে যায় বা পড়াশোনা করে, সব জায়গায় কিন্তু ওটাকে মিথেনই বলা হবে, CH4 কে মিথেনই বলা হবে। তাহলে এই ক্ষেত্রে একটা বড় সুবিধা রয়েছে যে ওই কনফিউশনের কোনো ব্যাপার স্যাপার থাকবে না, ঠিক আছে? তো এই জন্য হচ্ছে একটা স্ট্যান্ডার্ড নামকরণ বা নোমেনক্লেচারের একটা
আম, ধারণা ইউপ্যাক তৈরি করলেন, যে কিছু রুলস রেগুলেশন দেওয়া হলো, যে এই রুলস রেগুলেশন আমরা দিলাম, এই গাইডলাইন্স বা রুলস রেগুলেশন বা গাইডলাইন্স গুলো ফলো করে যত ধরনের কম্পাউন্ড আছে সবগুলোকে তুমি নামকরণ করতে পারবে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আর কোনো অসুবিধা হলো না। তুমি তো এবিসিডি জেনে গেছো, মানে তুমি ওয়ার্ড তৈরি করতে পারবে, তুমি সেন্টেন্স বানাতে পারবে, তুমি প্যারাগ্রাফ লিখতে পারবে, হোয়াটএভার, তাই না? তো এই ইউপ্যাকের ওই যে গাইডলাইন্স গুলো প্রথমে আমাদের শিখতে হবে, যে কি 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 গাইডলাইন্স দেওয়া রয়েছে তোমাকে ওই নামকরণ গুলো করতে হলে, একটা অর্গানিক কম্পাউন্ডকে নামকরণ করতে হলে সেই গাইডলাইন্স গুলো ভালো করে শিখতে হবে, সেগুলোকে প্রপারলি ইউটিলাইজ করা শিখতে হবে, তোমাকে জানতে হবে যে কোথায় কিভাবে ইউজ করব। সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই না? তাছাড়াও আরেকটা জিনিস, যে যদি আমরা এই নামকরণগুলো সঠিকভাবে যদি জেনে যাই, তাহলে যে কোনো ধরনের কম্পাউন্ডকে আমরা একটা স্ট্যান্ডার্ড নামে আমরা কিন্তু নামকরণ করতে পারবো। ঠিক আছে, যেটা তো এতক্ষণ আমরা বললাম। ঠিক, এবার ইউপ্যাক নামকরণটা আরো একটা ভাবেও বলা যায়, যেরকম তোমার বাড়িতে, মানে ওটা হচ্ছে ইন্টারন্যাশনাল নাম আর কি, ইউপ্যাক নামটা হচ্ছে ইন্টারন্যাশনাল নাম। যেরকম তোমার বাড়িতে তোমার একটা ডাক নাম রয়েছে, ধরো তোমার নাম বিট্টু। তোমার বাড়িতে তোমাকে বিট্টু বলে ডাকে, কিন্তু তোমার স্কুলে তোমার নাম কি? তোমার নাম ধরো সাপোজ অর্পণ তোমার নাম। হুম তো আহ, বিট্টু নামটা তোমার পাড়ার লোকেরা ডাকে, বা তোমার যারা বাড়ির পাশাপাশি যারা বন্ধুরা রয়েছে তারাই তোমাকে বিট্টু বলে ডাকে। কিন্তু বিট্টু নামটা স্কুলের কি সবাই জানে? স্যারেরা কি জানে? জানে না নিশ্চয়ই, তাই না? স্কুলের স্যারেরা তোমার যে অর্পণ যেটা লেখা রয়েছে, ওই অর্পণ হিসাবেই সবাই জানে, স্কুলের সবাই কিন্তু অর্পণ হিসাবে তোমাকে জানে। ঠিক আছে, আহ, তো তুমি যখন পড়াশোনা করতে, যখন বাইরেও যাবে, তুমি যখন ভালো রেজাল্ট করবে, পেপারে যখন তোমার নাম লেখা হবে, টিভিতে যখন তোমার নাম দেখানো হবে, সব জায়গায় কিন্তু তোমাকে অর্পণ হিসেবেই দেখানো হবে, তাই না? তোমাকে বিট্টু কিন্তু নামে কিন্তু কেউ চিনবে না। সুতরাং এক্ষেত্রেও সেরকম, আমরা দু ধরনের নামকরণ এখানে দেখব, একটা হচ্ছে ইউপ্যাক নামকরণ, একটা হচ্ছে আহ, আহ, সাধারণ নামকরণ বা হচ্ছে কমন নেম যেটাকে বলা হয়, বা ট্রিভিয়াল নেমও বলা হয়। যেটা তোমার বাড়ির নাম বলছিলাম, ডাক নাম বলছিলাম, সেটা হচ্ছে ট্রিভিয়াল নেম বা সাধারণ নাম, সেটা আমরা পরের দিকে শিখবো। আর যেটা তোমার স্ট্যান্ডার্ড নাম, যেটা তোমার আধার কার্ডে থাকে, যেটা তোমার মার্কশিটে থাকবে, অ্যাডমিটে থাকবে, সব জায়গায় তোমার যে যে জায়গাটা হচ্ছে, যে যে নামটা ইউজ হবে সেটাকে ইউপ্যাক নামকরণ, মানে সেটা হচ্ছে তোমার ইউপ্যাক নাম। ঠিক, তো অনেকে আবার ডাকনাম আর হচ্ছে আহ আর বিভিন্ন জায়গায় যে ইউজ হয় অফিসিয়াল নাম একই হয়, যেরকম সেই অবাগা হচ্ছে আমি, আমার বাড়িতে কোনো ডাক নামও দেন নেই। হ্যাঁ, আমার একটাই নাম, সেটা হচ্ছে নান্টু। হ্যাঁ, এনকেডি স্যার তোমরা বলো, নান্টু কুমার দাস। তো আমাকে ডাকেও সবাই নান্টু, আর আম, আমার ইউপ্যাক নামও সেই নান্টু। হুম খুব অবাগা, তাই না? সেরকম কিছু নয়, একটাই নাম, কোনো অসুবিধাও নেই, অ্যাকচুয়ালি কনফিউশনের কোনো ব্যাপার নেই। যাই হোক, তো এখন আমরা ইউপ্যাক নামকরণে আহ ঢুকছি, ইউপ্যাক নামকরণের গাইডলাইন্স গুলো শিখবো। আহ ওটা তো যাবো, একটা তোমাদের সিম্পল একটা এক্সাম্পলের থ্রু দিয়ে আমি ক্লাসটা শুরু করতে চাইবো। আমার নামটা দিয়ে আমি শুরু করতে চাইছি। হ্যাঁ, আমার নাম হচ্ছে, তোমরা জানো যে নান্টু কুমার দাস, NKD বলো, নান্টু কুমার দাস। হুম কিন্তু তার আগে আমি ছোটবেলায় কিন্তু আরো দুটো জিনিস লিখতাম। তোমরা অনেকে লেখো না, যারা ছেলেরা তারা শ্রী লেখো, মেয়েরা কুমারী লেখো, তাই না? অনেকে কুমারী, রানী এরকম সব লেখে মেয়েরা, আর ছেলেরা শ্রী লেখে, শ্রী নান্টু কুমার দাস, এরকম আমি ছোটবেলায় লিখতাম। কিন্তু আরো ছোটবেলায় যখন শুরুতে আমাকে আমার স্যার নাম শিখিয়েছিলেন, তখন এরকম লিখতাম, শ্রীমান নান্টু কুমার দাস। কত সুন্দর লাগছে বলো, শ্রীমান নান্টু কুমার দাস। তাহলে সেখান থেকে আমি শুরু করছি। আমার নাম হচ্ছে শ্রীমান নান্টু কুমার দাস, একটু ফাঁকা ফাঁকা করে লিখবো, শ্রীমান আহ নান্টু কুমার দাস। আমি একটু আলাদা আলাদা করে লিখে দিচ্ছি, তোমাদের তুলতে হবে না এখন, তোলার জন্য এর পরের পেজে আমি সুন্দর করে স্লাইড বানিয়ে রেখেছি তোমাদের খাতায় তোলার জন্য, তোমাদের কষ্ট করতে হবে না, আমি তোলার জন্য সেটা তৈরি করে রেখেছি, শুধু ক্লাসটা মন দিয়ে শোনো, বুঝে নাও, তারপরে তোলার জন্য আমি রেডি করে রেখেছি, পরের পেজে রয়েছে সুন্দর করে লেখা, এটা তুলতে হবে না, আগে বুঝো। দেখো, আমার যে মেন যে নামটা, যেটা দিয়ে তোমরা আমাকে ডাকো, বা তুমি ধরো কেমিস্ট্রি, অনেকে আমার কাছে কেমিস্ট্রি পড়ছো, তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে, তুমি ধরো আমার কাছে কেমিস্ট্রি পড়ো, তুমি কি বলো? হয় বঙ্গমিস্ত্রিতে বলো, না হলে তুমি বলো NKD স্যারের কাছে, না হলে যে বাংলাতে বলে যে নান্টু স্যারের কাছে, কেউ কি এরকম বলো দাস স্যারের কাছে পড়ছি, কুমার স্যারের কাছে পড়ছি, শ্রী স্যারের কাছে পড়ছি, কিন্তু নান্টু স্যারের কাছে বললে কিন্তু সবাই বুঝে যায় যে নান্টু স্যারের কাছে আমি কেমিস্ট্রি পড়ছি। তাহলে
এদের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে ভ্যালুয়েবল টার্ম হচ্ছে নান টু। এটাই হচ্ছে আমার নামের কেন্দ্রবিন্দু। তো এটা হচ্ছে মেন জিনিস। সেই রকম ভাবে ইউপ্যাক নোমেনক্লেচারের ক্ষেত্রেও দেখবে, ইউপ্যাক নামকরণের ক্ষেত্রেও একটা মূল জিনিস থাকবে, ঠিক আছে? সেটাকে আমরা ওয়ার্ড রুট বা শব্দমূল বলবো। এখানে আমার শব্দমূল কোনটা, ওয়ার্ড রুট কোনটা? নান টু হচ্ছে আমার ওয়ার্ড রুট বা হচ্ছে শব্দমূল। এটা হচ্ছে আমাদের মেন জিনিস, এটা হচ্ছে মেন জিনিস, যেটাকে আমরা ওয়ার্ড রুট বলছি। তুলতে হবে না, সব আছে, সব লেখা আছে। ওয়ার্ড রুট বা শব্দমূল বলবো, ঠিক? বাংলাটা লিখছি না, আছে সব, শব্দমূল বলবো। দেখো এই নাম, এই যে ওয়ার্ড রুল বা মেন যে জিনিসটা যেটা বললাম, ওর আগে আর পিছে দুটো পার্ট রয়েছে। দেখো এইটা একটা পার্ট, এটা একটা পার্ট। বাবু দেখো, কোনো শব্দের আগে যখন কিছু বসে তখন সেটাকে কি বলা হয় গো? উপপদ বা উপসর্গ বলা হয় না? বাংলাতে তোমরা পড়েছো উপপদ বা উপসর্গ। হুম, যেরকম টেস্ট, টেস্টের আগে প্রি বসিয়ে দিলে কি হয়ে যায়? প্রি টেস্ট হয়ে যায়, প্রি টেস্ট এক্সাম। হুম, টেস্টের আগে যদি প্রি বসাই তাহলে প্রি টেস্ট বলবো। এখানে নামের আগে বসাচ্ছি তাই এটাকে বলবো উপপদ বা হচ্ছে উপসর্গ। টেস্টের আগে প্রি বসাচ্ছি, প্রি একটা উপসর্গ না বা হচ্ছে উপপদ না? যাকে ইংরেজিতে কি বলা হয় গো? প্রিফিক্স বলা হয়। প্রিফিক্স, প্রিফিক্স। প্রিফিক্স হচ্ছে শব্দের আগে বসে, যেটাকে আমরা বাংলায় উপপদ বলছি বা উপসর্গ বলছি। আর মেন নামের পরে যেটা রয়েছে এটাকে কি বলবো? এমনি তোমরা স্লোর পরে স্লোলি লাগাও, স্লো স্লোলি, হুম, লাউড লাউডলি। তাহলে এল ওয়াই যেটা, সেটা শব্দের পরে বসছে, যে তার মিনিংকে চেঞ্জ করছে। হ্যাঁ, তাহলে তখন তাকে কি বলবো? তাকে বলবো পরপদ বা হচ্ছে প্রত্যয় বলা হয়। বাংলায় প্রত্যয় বলো, ইংরেজিতে কি বলা হবে? সাফিক্স বলা হয়, সাফিক্স। সাফিক্স বলা হয় স্লোলির এল ওয়াই, তাই না? তাহলে শব্দের পরে যেটা বসে মিনিং চেঞ্জ করে সেটাকে বলা হচ্ছে সাফিক্স। তাহলে এটা হচ্ছে আমাদের সাফিক্স, এটা হচ্ছে সাফিক্স, সাফিক্স। অনেকে রিকোয়েস্ট করেছিলে যে ইংলিশ মিডিয়ামে অনেকে স্টুডেন্টরা রয়েছে ইংলিশ টার্মগুলো ইউজ করতে বা উচ্চারণ করতে। আমি চেষ্টা করব, মনে থাকে না আর কি অ্যাকচুয়ালি সবসময়। আর শব্দের আগে যেটা বসে তাকে বলবো প্রিফিক্স, বলবো PREFIX, প্রিফিক্স, ঠিক আছে? এটাকে বলবো প্রিফিক্স। তাহলে শব্দের আগে বসছে তাই প্রি, প্রি টেস্টের আগে যেটা হয় প্রি টেস্ট, তাই আগে বসলে প্রিফিক্স, পরে বসছে তাই পরপদ বা প্রত্যয় বা সাফিক্স বলবো, ঠিক আছে? তুলবে না, তোলার সময় আছে। এর আবার দুটো পার্ট রয়েছে। দেখো এখানে দুটো পার্ট তুমি দেখতে পাচ্ছ তো, একটা শ্রী পার্ট আর একটা হচ্ছে মান পার্ট, তাই না? তাহলে এই যে প্রিফিক্সের আবার দুটো পার্ট, এদের আবার আলাদা আলাদা করে নাম রয়েছে। যেটা শব্দমূলের পাশে থাকে সেটাকে বলা হবে প্রধান প্রিফিক্স বা প্রধান উপপদ। হুম, তাহলে প্রিফিক্স, বাট এটা হচ্ছে মেন প্রিফিক্স। হুম, বা হচ্ছে প্রধান, তাকে বলবো উপপদ। তাহলে প্রধান উপপদ বা হচ্ছে ইংরেজিতে কি বলবো গো? প্রধান উপপদ বা হচ্ছে প্রাইমারি প্রিফিক্স বলবো। এটা হচ্ছে প্রাইমারি প্রিফিক্স, প্রাইমারি প্রিফিক্স, PREFIX প্রিফিক্স, ঠিক আছে? আর তাহলে ওয়ার্ড রুটের পাশে এগুলো সবই প্রিফিক্স, কিন্তু ওয়ার্ড রুটের যেটা একদম পাশে রয়েছে সেটা হচ্ছে প্রাইমারি প্রিফিক্স। একটু দূরে যেটা রয়েছে সেটা হচ্ছে সেকেন্ডারি প্রিফিক্স, SECONDARY, সেকেন্ডারি, PREFIX, সেকেন্ডারি প্রিফিক্স। বা বাংলায় কি বলবো? অপ্রধান উপপদ বা উপসর্গ। তাহলে এটা হচ্ছে প্রধান উপসর্গ, এটা হচ্ছে প্রধান উপসর্গ, এটা হচ্ছে প্রধান উপসর্গ, প্রধান উপসর্গ বা উপপদ। আর এটা হচ্ছে অপ্রধান উপসর্গ বা হচ্ছে উপপদ, ঠিক আছে? এটা হচ্ছে প্রধান, এবার হচ্ছে অপ্রধান, আর এটা তো হয়ে গেছে ওয়ার্ড রুট। সেই রকম ভাবে দেখো সাফিক্স, সাফিক্সেরও দুটো পার্ট রয়েছে, এইটা একটা কুমার একটা পার্ট, দাস একটা পার্ট। তাহলে কুমার পার্টকে আমরা কি বলবো? শব্দমূলের পাশে রয়েছে তাহলে সাফিক্স, বাট সেটা হচ্ছে প্রাইমারি সাফিক্স, মানে প্রধান। সাফিক্স মানে কি? সাফিক্স মানে হচ্ছে প্রত্যয় বলছি, তাহলে এটা হচ্ছে প্রধান প্রত্যয় বা হচ্ছে প্রাইমারি, প্রাইমারি সাফিক্স, SUFFIX, প্রাইমারি সাফিক্স মানে প্রধান প্রত্যয়, ঠিক আছে? আর এই যে পোর্শনটা, এটাকে কি বলবো? এটাও সাফিক্স, কিন্তু এটা পরে রয়েছে, লাস্টে রয়েছে, তাই অপ্রধান হচ্ছে প্রত্যয় বা হচ্ছে সেকেন্ডারি সাফিক্স। তাহলে এটা হচ্ছে
DARY সাফিক্স বা হচ্ছে অপ্রধান প্রত্যয়। ঠিক আছে, তাহলে আমার নাম দিয়ে তুমি পুরো জিনিসটা বুঝে গেলে। তাহলে একটা হচ্ছে প্রিফিক্স, পুরো সামনের পার্ট পুরোটা, আর লাস্টের পার্টটা হচ্ছে সাফিক্স, মাঝখানে থাকে ওয়ার্ড রুট। এই প্রিফিক্সে দুটো পার্ট, একটা হচ্ছে সেকেন্ডারি প্রিফিক্স, একটা হচ্ছে প্রাইমারি প্রিফিক্স। প্রাইমারিটা ওয়ার্ড রুটের পাশে থাকবে বা হচ্ছে প্রধান উপপদ, আর তার পাশেটা হচ্ছে অপ্রধান উপপদ। আর এরকম প্রিফিক্সেরও শব্দমূলের পাশে যেটা থাকে সেটা হচ্ছে প্রাইমারি সাফিক্স বা হচ্ছে প্রধান প্রত্যয়, আর যেটা লাস্টে থাকে সেটা হচ্ছে সেকেন্ডারি সাফিক্স বা হচ্ছে অপ্রধান প্রত্যয়। মনে রাখবে কোনটা প্রধান কোনটা অপ্রধান। প্রধানগুলো সব হচ্ছে ওয়ার্ড রুটের পাশে। ওয়ার্ড রুটটা মেন জিনিস, নান্টু স্যারের কাছে পড়তে যাচ্ছি। তাহলে এইটা হচ্ছে মেন, তার পাশে যেগুলো থাকে সেগুলো হচ্ছে প্রধান, আর লাস্টে যেগুলো থাকে সেগুলো হচ্ছে অপ্রধান। ঠিক আছে, ক্লিয়ার? এই অবধি ক্লিয়ার সব? ইউপ্যাক নোমেনক্লেচারের এইটা হচ্ছে পার্ট, মেন পার্ট, সেকেন্ডারি প্রিফিক্স প্লাস হচ্ছে মানে এই টোটাল সবগুলোকে যোগ করলে একটা ইউপ্যাক নোমেনক্লেচার হবে। সেকেন্ডারি প্রিফিক্স বা এসপি যদি বলি, এসপি সেকেন্ডারি প্রিফিক্স, প্রাইমারি প্রিফিক্স পিপি, তারপরে ওয়ার্ড রুট থাকবে, তারপরে হচ্ছে প্রাইমারি সাফিক্স পিএস, তারপরে হচ্ছে সেকেন্ডারি সাফিক্স বা এসএস। ঠিক আছে, এইগুলোকে সবগুলোকে যোগ করে 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 ইউপ্যাক নোমেনক্লেচার হয়। বুঝতে পারছি? তুমি বলবে স্যার এত জিনিস সব জায়গায় থাকবে না তো, কোথাও হয়তো এটা বাদ চলে গেল, কোথাও হয়তো এটা থাকবে না। হুম, এইটা কিন্তু থাকবে, এটা মেন জিনিস না। এইটা আর এই জিনিসটা থাকবে, এই জিনিসটা থাকবে। এবার তোমাকে আমি বলে দিচ্ছি কোনটা কি ডিফাইন করছে। হুম, এখানে দেখো, এখানে একটু খেয়াল করে দেখবে, এই যে ওয়ার্ড রুট যে জিনিসটা, ওয়ার্ড রুট জিনিসটা কিন্তু তোমরা অলরেডি শিখেছো, কিছু তুলতে হবে না, সব তোলা আছে। ওয়ার্ড রুটটা কি ডিফাইন করে? যৌগে কতগুলো কার্বন রয়েছে সেটা হচ্ছে ডিফাইন করবে, যৌগে কতগুলো কার্বন রয়েছে সেটা ডিফাইন করবে। তাহলে এটা হচ্ছে কার্বন নাম্বারকে হচ্ছে ডিফাইন করবে, সব লেখা আছে, তুলতে হবে না, সব লিখে দিয়েছি, এর পরের পেজে রয়েছে। কার্বন নাম্বার ডিফাইন করবে স্যার কিভাবে? যদি কম্পাউন্ডে একটা কার্বন থাকে তখন তোমরা পড়েছো না মিথ, পড়েছো সবাই, না বলে চলবে না। C2 দুটো কার্বন থাকলে ইথ, ইথো না মিথ, থ সর্বর্ণ ছাড়া, মিথ বসন্ত দিয়েছি ওই জন্য, ইথ। এটা মিথকে METH বলবো, ইথ, পরপর পরপর সব ইংলিশ গুলো সব লেখা রয়েছে। তাহলে এক কার্বন যুক্তের জন্য ইথ, মিথ, তারপরে ইথ, তিন কার্বন যুক্ত প্রোপ, বিউট, পেন্ট, হেক্স, হেক্স এর পরে সেপ্ট, তারপরে হচ্ছে অক্ট, তারপরে নন, তারপরে হচ্ছে ডেক, তাই না? না, সেপ্ট নয়, এটা হচ্ছে হেপ্ট হয় এখানে। সেপ্টটা ইনঅর্গানিকের ক্ষেত্রে, সাতের জন্য সেপ্ট হয়েছিল, এখানে হচ্ছে হেপ্ট হয়। ঠিক আছে, তাহলে ওয়ার্ড রুটটা আমার কি ডিফাইন করছে গো? কার্বন সংখ্যা। স্যার ওই জন্যই আপনি বলেছিলেন যে ওয়ার্ড রুটটা কোনো কম্পাউন্ডে থাকবেই থাকবে, মানে পাক্কা কম্পাউন্ডে, অর্গানিক কম্পাউন্ড পড়ছো, কার্বন না থাকলে হয়? তাহলে এই ওয়ার্ড রুটটা তো সবার জন্য ওই জন্য কমন, থাকবেই থাকবে। এদেরকে ইন জেনারেল অ্যালক বলা হয়, এদেরকে ইন জেনারেল অ্যালক বলা হয়। অ্যালক, অ্যালক বলবে না, অ্যালক, ALK, অ্যালক বলা হয়। ঠিক আছে, তোমাকে যদি জিজ্ঞাসা করি বাবু এক কারণে তো অ্যালকের নাম বলো তো, তুমি বলবে মিথ। তোমাকে যদি বলি দুই কার্বনযুক্ত অ্যালকের নাম বলো তো, তুমি বলবে ইথ স্যার। আর যদি বলি অ্যালকা, তুমি বলবে ইথা। বুঝতে পেরেছো? যদি তোমাকে বলি তিন কার্বনযুক্ত অ্যালকার নাম বলো তো, তাহলে তুমি বলবে মিথ, ইথ, প্রোপ, তাহলে প্রোপা বলবে। বুঝতে পেরেছো? যদি তিন কার্বনযুক্ত অ্যালক যদি বলি তাহলে মিথ, ইথ, প্রোপ বলবে তাহলে তুমি। ঠিক আছে, তাহলে C1 C2 তারপরে হচ্ছে C, তাহলে মিথ, ইথ, প্রোপ, তাহলে এটা হচ্ছে প্রোপ। ঠিক আছে, তিন কার্বনযুক্ত যদি অ্যালকা বলি তাহলে প্রোপা বলবে। বুঝতে পেরেছো? তাহলে এদেরকে ইন জেনারেল অ্যালক বলা হয়। ক্লিয়ার? আরো পুরো 10 অব্দি পুরো পরের পৃষ্ঠায় সব সুন্দর করে লেখা রয়েছে, চিন্তা করো না। আচ্ছা, তাহলে ওয়ার্ড রুট আমাদের কি ডিফাইন করলো? ওয়ার্ড রুট আমাদের বলে দিল যে আমাদের কম্পাউন্ডে কতগুলো কার্বন রয়েছে, সেটা বলে দিল। এরপরে আমরা প্রাইমারি সাফিক্সে আসছি বা প্রধান প্রত্যয়ে আসছি। প্রধান প্রত্যয় আমাদের কি বলে দেবে? এইটা একটু এইদিকে একটু নিয়ে চলে আসি, নিচের দিকে নিয়ে আসি। প্রধান প্রত্যয় আমাদের কি বলবে? প্রধান প্রত্যয় আমাদের কি বলবে? এটা তো ওয়ার্ড রুট চলে গেছে নিচে। প্রধান প্রত্যয় কি বলবে? কম্পাউন্ডে কার্বন কার্বন এক বন্ধন রয়েছে নাকি দ্বিবন্ধন রয়েছে নাকি ত্রিবন্ধন রয়েছে, এটা ডিফাইন করবে। যদি বাবু কম্পাউন্ডে যদি কার্বন কার্বন এক বন্ধন থাকে তার জন্য হচ্ছে অ্যান কথাটা ইউজ হবে, ANE। ঠিক আছে, যদি CC ডাবল বন্ড থাকে তখন হচ্ছে ইন কথাটা ইউজ হবে, ইন, ENE, ইন কথাটা ইউজ হবে।
যদি সিসি ট্রিপল বন্ড থাকে তখন আইন কথাটা ইউজ হবে, তখন হচ্ছে আইন, ওয়াইএনই, এই কথাটা ইউজ হবে, আইন কথাটা ইউজ আমরা করব। মনে রাখতে হবে এখানে একটা এক্সেপশন রয়েছে, সেটা হচ্ছে CH4। CH4 এখানে কিন্তু কার্বন কার্বন এক বন্ধন নেই, কিন্তু এর ক্ষেত্রেও অ্যান কথাটা ইউজ হবে। এটা শুধু এক্সেপশন, একটু খেয়াল রাখতে পারবো এটা। পরের পৃষ্ঠায় এইটা শুধু লেখা নেই, এটা একটু লিখে নেবে, এক্সেপশন হচ্ছে CH4। ঠিক আছে, তাহলে প্রাইমারি বা হচ্ছে প্রধান প্রত্যয়, প্রাইমারি সাফিক্স কি ডিফাইন করছে? কম্পাউন্ডে সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড নাকি হচ্ছে ট্রিপল বন্ড রয়েছে, সেটা হচ্ছে ও ডিফাইন করে দিচ্ছে। এটাকে একটা আলাদা কালি করে দিই, দিলে অ্যাকচুয়ালি আমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, হয়ে গেল। এরপরে আসছি আরেকটা জিনিস, সেটা হচ্ছে সেকেন্ডারি সাফিক্স বা হচ্ছে অপ্রধান প্রত্যয়। এটা কি ডিফাইন করবে? এটা ডিফাইন করবে কম্পাউন্ডে হচ্ছে ফাংশনাল গ্রুপ, ফাংশনাল গ্রুপ, FUNCTIONAL, ফাংশনাল গ্রুপ ডিফাইন করবে। তোমার কম্পাউন্ডে কার্যকরীমূলক, যেটা আগে দুটো ক্লাস আগে আমি করিয়েছি, কার্যকরীমূলক আছে কিনা সেটা হচ্ছে ডিফাইন করবে। যদি সাপোজ কম্পাউন্ডে একটা OH গ্রুপ থাকে, OH গ্রুপের জন্য তোমাকে সেখানে কি ইউজ করতে হবে? অল কথাটা ইউজ করতে হবে, সেক্ষেত্রে OL, অল কথাটা ইউজ করতে হবে। যদি CHO থাকে তখন অ্যাল কথাটা ইউজ করতে হবে। বাংলা ইংরেজি সব পরের স্লাইডে লিখে দেওয়া আছে, সুন্দর করে নোট করে নেবে, কিছু তুলতে হবে না। OL, AL। যদি COOH থাকে তাহলে ওইক অ্যাসিড কথাটা ইউজ হবে। যদি কিটো গ্রুপ থাকে, যদি CO গ্রুপ থাকে, কিটোন গ্রুপ, তখন ওন কথাটা ইউজ হবে, তাহলে এটা হচ্ছে ওইক অ্যাসিড হবে, OIC, ওইক অ্যাসিড। তারপরে CO থাকলে ওন কথাটা ONE, ওন কথাটা ইউজ হবে। এরকম করে যত ফাংশনাল গ্রুপ আছে, অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড, অ্যাসিড ক্লোরাইড, NH2, সবার ক্ষেত্রে CN রয়েছে, সবার ক্ষেত্রে হচ্ছে পরপর পরপর করে লিডস দেওয়া রয়েছে। এগুলো তোমাদের মুখস্থ করতে হবে। তাহলে ফাংশনাল গ্রুপ এর জন্য কি আছে? সেকেন্ডারি সাফিক্স আছে। বুঝতে পেরেছো? ফাংশনাল গ্রুপ দেখো, একটা জিনিসও খেয়াল করে দেখো, দাস, এটা আমার টাইটেল, এখানে যদি খান থাকতো তাহলে দাসের একটা ব্যাপার আলাদা, খান যদি থাকতো, যদি যদি পন্ডা থাকতো, পন্ডা থাকলে তোমরা বলো ব্রাহ্মণ, তাহলে তারও হচ্ছে ক্যাটাগরি ডিফাইন করছিল। সেরকম ভাবে এখানেও আমার দাস যদি পন্ডা থাকতো তাহলে হচ্ছে ব্রাহ্মণ, যদি খান থাকতো তাহলে হচ্ছে মুসলিম, এরকম ডিফাইন করতো। এরও কম্পাউন্ডের নেচার ডিফাইন করছে কে? সেকেন্ডারি সাফিক্স। এটাও তো কম্পাউন্ডের নেচার ডিফাইন করে ফাংশনাল গ্রুপ, তাই না? ওএইচ থাকলে অ্যালকোহল, CHO থাকলে অ্যালডিহাইড কম্পাউন্ড, তাই না? আমরা বলেছিলাম যে ফাংশনাল গ্রুপ হচ্ছে কম্পাউন্ডের নেচার হচ্ছে ডিফাইন করবে, সমস্ত রাসায়নিক, ভৌত রাসায়নিক ধর্ম নিয়ন্ত্রণ করে ওটা। হয়ে গেল, তাহলে এই সেটটা কমপ্লিট হয়ে গেল। এরপরে আসছি এরপরে আসছি আরেকটা জিনিস, সেটা হচ্ছে প্রাইমারি প্রিফিক্স বা হচ্ছে প্রধান উপপদ। প্রধান উপপদ কি ডিফাইন করবে? কম্পাউন্ডে সাইক্লিক কম্পাউন্ড কিনা, কম্পাউন্ডটা সাইক্লিক কিনা, CYCLIC, সাইক্লিক কিনা, সাইক্লিক কিনা, এটা হচ্ছে ডিফাইন করবে কে? আমাদের প্রাইমারি প্রিফিক্স বা প্রধান উপপদ বা উপসর্গ। যদি কম্পাউন্ডে যদি সাইক্লিক হয় তখন সেক্ষেত্রে সাইক্লো কথাটা ইউজ হবে, CYCLO, শুধু সাইক্লো কথাটা, বাংলায়ও সাইক্লো কথাটা ইউজ হবে, সাইক্লো। ঠিক আছে, শুধু সাইক্লো কথাটা ইউজ হবে। সব আমি দিয়ে উদাহরণ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে শুধুমাত্র সাইক্লিক কম্পাউন্ডের জন্য এটা আসবে। যদি স্যার অ্যাসাইক্লিক কম্পাউন্ড হয়, ধরো CH3CH3, এটা কি সাইক্লিক? না, এর ক্ষেত্রে সাইক্লিক নয়, তাহলে এইটা বাদ চলে যাবে। ওই জন্য তো তোমাদের সবার মান কথাটা নেই, তো শ্রীও সবার নেই। সেরকম ভাবে এখানেও দেখবে সব কম্পাউন্ডের ক্ষেত্রে প্রিফিক্স হিসাবে এই সেকেন্ডারি প্রিফিক্স নাও থাকতে পারে, এটাও না থাকতে পারে। সবার তো তোমাদের তো এই জন্য তো সবার শ্রীমানারে নেই, তাই না? আহ, তো আমারও সেরকম। হুম, আচ্ছা, লাস্ট যে পোর্শনটা সেটা হচ্ছে আমাদের সেকেন্ডারি প্রিফিক্স। এটা কি ডিফাইন করবে? এটা হচ্ছে অনেক সময় কি হয়, আম, এটা সেখানে লেখা নেই এত ডিটেলস, তোমরা তখন লিখে নিতে পারো। অনেক সময় কি হয়, কম্পাউন্ডে অনেক পরমাণু বা পরমাণু পুঞ্জ থাকে যেগুলো কিন্তু ফাংশনাল গ্রুপের আন্ডারে অ্যাকচুয়ালি পড়ে না, কার্যকরী মূলকের আন্ডারে পড়ে না। সেগুলোকে আমরা প্রতিস্থাপক বা সাবস্টিটিউয়েন্ট হিসাবে ধরি, সাবস্টিটিউয়েন্ট বা প্রতিস্থাপক হিসাবে ধরি। তাহলে যৌগে কিছু কিছু পরমাণু বা পরমাণু পুঞ্জ রয়েছে যেগুলো হচ্ছে কার্যকরী মূলক হিসেবে ধরা হয় না, তাদেরকে প্রতিস্থাপক হিসেবে ধরা হয়। ঠিক আছে, সেগুলোই হচ্ছে অপ্রধান হচ্ছে উপপদ বা হচ্ছে উপসর্গ, যেটাকে ইংরেজিতে বলা হয় সেকেন্ডারি প্রিফিক্স। ঠিক আছে, এই সেকেন্ডারি প্রিফিক্স হিসাবে কি কি ইউজ করা যেতে পারে আমরা একটুখানি তোমাদের একটু লিস্ট দিচ্ছি, একটুখানি জাস্ট হিন্ট দিচ্ছি। যদি হ্যালোজেন থাকে তখন এর ক্ষেত্রে হ্যালো কথাটা ইউজ হবে, হ্যালো কথাটা ইউজ হবে। হ্যালো হিসাবে ধরো সাপোজ ক্লোরিন রয়েছে, তাহলে কি বলবে? ক্লোরো বলবে, CHLO, ক্লোরো। যদি ফ্লুরিন থাকে তখন বলবে ফ্লুরো, FLUORO, ফ্লুরো।
ঠিক আছে, FLUO আরো ফ্লুরো। যদি ব্রোমিন থাকে তাহলে ব্রোমো কথাটা ইউজ হবে। দেখো ইন জেনারেল হ্যালো বলছি, তাই না, BROMO ব্রোমো বলবে, ইন জেনারেল তো হ্যালো বলছি। আবার যদি NO2 থাকে তখন হচ্ছে, এগুলো কিন্তু কার্যকরীমূলক অ্যাকচুয়ালি নয়, এগুলো প্রতিস্থাপক হিসাবে ইউজ হবে। এটাকে বলবো নাইট্রো বলবো, এটাকে NO2 থাকলে এটাকে নাইট্রো বলবো। যদি CH3 থাকে কম্পাউন্ডে তখন এটাকে বলবো মিথাইল বলবো, এটা হচ্ছে মিথাইল বলবো, METHYL মিথাইল বলবো। ঠিক আছে, এই রকম ভাবে যদি ইয়ে থাকে তোমার CN যদি থাকে, CN থাকলে ওটাকে নাইট্রাইল বলা হয়, NITR। আচ্ছা, CN বা হচ্ছে নাইট্রাইল, তাই না? না, সিএনটা তো কার্যকরীমূলকের আন্ডার পড়ছে। এনও থাকলে হচ্ছে এটাকে নাইট্রোসো বলা হবে, এনও থাকলে এটাকে বলা হবে নাইট্রোসো, এনও থাকলে এটাকে নাইট্রোসো বলা হবে। এইরকম করে তোমাদের অনেক লিস্ট দেওয়া রয়েছে। OCH3 যদি থাকে, OCH3 ধরো সাপোজ এরকম রয়েছে, OCH3 রয়েছে, OCH3 এটাকে বলা হবে মিথক্সি বলা হবে, মিথক্সি। O C2H5 থাকলে ইথক্সি, সব লিস্ট করে দেওয়া রয়েছে। তাহলে এগুলো হচ্ছে সবসময়ের জন্য আগে বলা হবে, প্রথমে এটা বলা হবে, তারপরে এটা বলা হবে, তারপরে এটা বলা হবে, শব্দমূল বলা হবে, তারপরে এটা লাস্টে। এবার সমস্ত কম্পাউন্ডে যে এরকম প্রতিস্থাপক থাকবে এরকম বাধ্যবাধকতা নেই। যেরকম সবার নামে এই যে শ্রী মান এগুলো নাও থাকতে পারে, সেরকম ভাবে তুমি খেয়াল রাখবে যে সব কম্পাউন্ডের ক্ষেত্রে যে সেকেন্ডারি প্রিফিক্স থাকবে, সব কম্পাউন্ডের ক্ষেত্রে যে প্রাইমারি প্রিফিক্স থাকবে, এরকম নেই। কিন্তু সমস্ত কম্পাউন্ডে এই ওয়ার্ড রুট অবশ্যই থাকবে, 100% থাকবে, সবার একটা তো নির্দিষ্ট নাম থাকবে। সমস্ত কম্পাউন্ড হয় অ্যান, ইন, আইন এর আন্ডারে পড়বে, হয় সিঙ্গেল বন্ড, না হলে হচ্ছে ডবল বন্ড, না হলে হচ্ছে ট্রিপল বন্ড থাকবে, মিথেন ছাড়া। তাহলে অ্যান হতে পারে, ইন হতে পারে, আইন, এই দুটো তো থাকবেই থাকবে সমস্ত কম্পাউন্ডে, ওয়ার্ড রুট এবং হচ্ছে এইটা তো থাকবেই থাকবে, তাই না? প্রাইমারি সাফিক্স যেটা বলছি ওটা তো থাকবেই থাকবে, 100% থাকবে। আর সমস্ত কম্পাউন্ডে এটা থাকতে পারে, আবার নাও থাকতে পারে, তাই না? তোমার কার্যকরীমূলক অনেক সময় কম্পাউন্ডের মধ্যে নাও থাকতে পারে, তাহলে সেটা তখন বাদ চলে যাবে। তাহলে এইটা সবসময় 100% থাকবে, আর এইটা আর এইটা থাকতে পারে, নাও থাকতে পারে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এরপরে আমরা দুই একটা এক্সাম্পল দেবো। এক্সাম্পল দেওয়ার আগে তোমরা আগে তুলে নাও, পুরো ফান্ডাটা তোমরা বুঝতে পেরে গেছো যে আমার নাম দিয়ে পুরো জিনিসটা কিভাবে আমি তোমাদের বোঝালাম। তোলার দরকার নেই, আগে বুঝে নাও জিনিসটা যে কি কি পার্ট থাকছে। আমরা আরেকবার না হলে রিভিউ করে দিচ্ছি পুরো। যে নেম একটা থাকবে, ওটা মেইন জিনিস যেটাকে ওয়ার্ড রুট বলছি, এটা হচ্ছে কার্বন সংখ্যা ডিপেন্ড করবে, এক কার্বন তো মিথ, ইথ, প্রো, বিউট, পেন্ট, হেক্স। এদেরকে ইন জেনারেল 10 অব্দি আমরা পড়বো, ডেক অব্দি পড়বো, নন ডেক অব্দি পড়বো। 10-এর উপরে যদি জানতে চাও তাহলে গুগল সার্চ করে নেবে, আনডেক, বাইডেক এইরকম সব আছে, তুমি লিখবে যে 1 থেকে 20 অব্দি তুমি হচ্ছে ওয়ার্ড রুট জানতে চাও, তাহলে নেম দা ওয়ার্ড রুট ফ্রম 1 to 20 কার্বন, ঠিক আছে, চলে আসবে। 10 অব্দি জেনারেলি লাগে। আচ্ছা, তার আগের জিনিসটা হচ্ছে প্রিফিক্স। প্রিফিক্সে দুটো পার্ট, একটা হচ্ছে যেটা ওয়ার্ড রুটের পাশে থাকে প্রাইমারি প্রিফিক্স, তার আগে হচ্ছে সেকেন্ডারি প্রিফিক্স, পরে যেটা থাকে সেটাকে সাফিক্স বলে। ওয়ার্ড রুটের পাশে যেই সাফিক্স থাকবে তাকে প্রাইমারি সাফিক্স, তারপরে যেটা থাকবে সেকেন্ডারি সাফিক্স। ওয়ার্ড রুট কি ডিফাইন করে? কম্পাউন্ডে কার্বন সংখ্যা ডিফাইন করে, এটা 100% সবসময় থাকবে। আর প্রাইমারি সাফিক্স কি ডিফাইন করবে? কম্পাউন্ডে সিসি সিঙ্গেল, ডাবল নাকি হচ্ছে ট্রিপল বন্ড রয়েছে। সমস্ত কম্পাউন্ডে এটা হয় সিঙ্গেল, না হলে ডাবল, না হলে ট্রিপল। শুধু এক্সেপশন একটা রয়েছে CH4, সেটার ক্ষেত্রে কিন্তু সিসি সিঙ্গেল নেই, কিন্তু তার ক্ষেত্রে অ্যান কথাটা ইউজ হবে। সেকেন্ডারি সাফিক্সের কি ডিফাইন করে? সেটা হচ্ছে কম্পাউন্ডে তোমার ফাংশনাল গ্রুপ রয়েছে কিনা। ফাংশনাল গ্রুপ যদি থাকে, যদি ওএইচ থাকে তার জন্য অল কথাটা ইউজ হবে, CHO থাকলে অ্যাল ইউজ হবে, COOH থাকলে ওইক অ্যাসিড, CO থাকলে ওন, এরকম করে NH2 থাকলে অ্যামিন, এরকম করে অনেকগুলো রয়েছে, সেগুলো আমরা পরের লিস্টে দেখবো। আরো জিনিসগুলো যেগুলো লাগবে, এটা এই পাঁচটা হয়ে গেল। প্রাইমারি সাফিক্সের মধ্যে, প্রাইমারি প্রিফিক্সের মধ্যে কি জিনিসটা থাকে সেটা হচ্ছে কম্পাউন্ডটা সাইক্লিক কিনা সেটা টেস্ট করা হয়। সাইক্লিক যদি হয়, যদি এরকম সাইক্লিক কম্পাউন্ড হয়, এরকম ধরো সাইক্লিক কম্পাউন্ড, তার ক্ষেত্রে কিছু নয়, শুধু সাইক্লো কথাটা অ্যাড হবে, সেগুলো পরপর সিকোয়েন্স ওয়াইজ আমরা উদাহরণ দিলে সাজিয়ে দেখিয়ে দেবো। তাহলে শুধু সাইক্লিক কিনা ডিফাইন করার জন্য এটা ইউজ করা হয়, সেক্ষেত্রে শুধু সাইক্লো এই টার্মটা শুধু ইউজ করতে হবে। এটা সবসময় থাকতে পারে, নাও থাকতে পারে সাইক্লিক কম্পাউন্ড, এটা যেরকম সাইক্লিক কম্পাউন্ড নয়, সাইক্লো কেন ইউজ করবো, এটা বাদ চলে যাবে। তার আগে যেটা রয়েছে সেটা হচ্ছে সেকেন্ডারি প্রিফিক্স। সেকেন্ডারি প্রিফিক্স কিছু কিছু গ্রুপ রয়েছে যেগুলো হচ্ছে ফাংশনাল গ্রুপ হিসেবে কাজ করে না, পরমাণু পুঞ্জ যেগুলো কার্যকরী মূলক হিসেবে কাজ করে না, তাদের প্রতিস্থাপক হিসেবে ধরা হয়। কিছু প্রতিস্থাপক এখানে লিস্ট দিয়েছি, আরো আরো কিছু রয়েছে, টোটাল লিস্ট দেখে নিতে হবে। হ্যালোজেন যেরকম তার মধ্যে অন্যতম, এদেরকে হ্যালো বলা হবে, ক্লোরো, ফ্লুরো, ব্রোমো, এগুলো প্রথমেই বলা হবে, ঠিক আছে। তারপরে NO2 থাকলে নাইট্রো, CH3 থাকলে মিথাইল, C2H5 থাকলে ইথাইল, NO থাকলে নাইট্রোসিল, নাইট্রোসো, OCH3 থাকলে মিথক্সি, এগুলো সব লিস্ট করে দেওয়া রয়েছে।
তো এইগুলোকে টোটালকে পরপর পরপর সাজিয়ে তারপর হচ্ছে ইউপ্যাক নোমেনক্লেচার করা হবে। তো মনে রাখতে হবে প্রথমে এইটাকে বলতে হবে, তারপরে এইটাকে বলতে হবে, তারপরে হচ্ছে এইটা বলতে হবে, তারপরে এইটা, তারপরে এইটা। যদি এগুলো না থাকে এখান থেকে ডিরেক্টলি শুরু হবে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা। ঠিক আছে, প্রথমে প্রথমে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা। যদি ধরো সাপোজ শুধু এই দুটো রয়েছে তাহলে এটা বাদ চলে যাবে, এখান থেকে ডিরেক্টলি শুরু হবে। ক্লিয়ার? একদম সব ঝাক্কাস ঝাক্কাস। ঠিক আছে, চোখ বন্ধ করে পুরো জিনিসটা ইমাজিন করে নাও, চোখ বন্ধ করে পুরো এই ব্যাপার। তারপরে আমি তোমাদের এই যে তোমাদের সুন্দর একটা লিস্ট দিয়ে দিলাম। বুম, দেখো কত সুন্দর করে তোমাদের জন্য বানিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর করে। দেখো এইটাকে তোমাদের তুলে ফেলতে হবে, সুন্দর করে তুলে ফেলতে হবে। এই যে তুলে নাও ফটাফট করে, ভিডিও পজ করে তুলে নাও। সব জিনিসটাই রয়েছে এখানে, শুধু এখানে লেখা নেই যে আহ কিছু কিছু যৌগ, কিছু কিছু পরমাণু পুঞ্জ যারা হচ্ছে আহ কার্যকরী মূলক হিসেবে কাজ করে না, তাদের হচ্ছে প্রতিস্থাপক হিসেবে ধরা হয়। তো সেগুলো হচ্ছে সেকেন্ডারি প্রিফিক্স। সব ইংরেজি বাংলা সমস্ত কিছু দিয়ে দিয়েছি। ঠিক আছে, আর এখানে এক্সেপশনটা শুধু লিখে নেবে। এক্সেপশন হচ্ছে ই এক্স এক্স এক্সেপশন, এক্সেপশন হিসেবে CH4 এর জন্য অ্যান কথাটা ইউজ হবে। ঠিক আছে, অ্যালকেনের মতো অ্যান ইউজ হবে। আর সব কিছু করে দিয়েছি এখানে। COOH এর জন্য ওয়েক অ্যাসিড, CONH2 এর জন্য অ্যামাইড, COX, এক্স মানে হ্যালোজেন, তো ওইল হ্যালাইড। যদি ক্লোরিন থাকে তাহলে ওইল ক্লোরাইড বলবো, যদি ব্রোমাইড থাকে বিআর থাকে তাহলে ওইল ব্রোমাইড বলবো। ইন জেনারেল ওইল হ্যালাইড বলা হচ্ছে। সব শিখে যাবে, সব শিখে, টেंशन ना हो, टेंशन लेने का नहीं है, इनकेडी है ना, क्यों टेंशन ले रहे हो। CN থাকলে নাইট্রাইল, NH2 থাকলে অ্যামিন, COOR এস্টার গ্রুপ, মনে পড়েছে, অ্যালকিল ডট ডট ওয়েট। সব শিখিয়ে দেবো পরে, তুমি শুধু লিখে রাখো। সিঙ্গেল অ্যান, ইন, আইন, আর সেই ইংলিশ টার্মগুলো মনে রাখবে সবসময়। আর এদেরকে ইন জেনারেল অ্যালক বলা হয়। এক কার্বনযুক্ত অ্যালক হচ্ছে মিথ, দুই ইথ, প্রো, বিউট, পেন্ট, হেক্স, হেপ, অক্ট, নন, ডেক। 10 কার্বন অব্দি ডেক করে দিয়েছি, বসন্ত দিয়ে দিলে ভালো। আর সাইক্লিকের জন্য সাইক্লিক যৌগের ক্ষেত্রে সাইক্লো কথাটি যুক্ত হবে, শুধু সাইক্লো, CYCLO, সাইক্লো কথাটা ইউজ হবে। আর এখানে প্রতিস্থাপক সব দিয়ে দিয়েছি, ক্লোরোফ্লোরো, ব্রোমো, আয়োডো, নাইট্রো, অ্যালকক্সি। এদেরকে ইন জেনারেল অ্যালকক্সি বলা হয়, বুঝতে পেরেছো? ইন জেনারেল অ্যালকক্সি বলা হচ্ছে। এবার এখানে যদি CH3 থাকে, অ্যালক হিসাবে এক কার্বনযুক্ত অ্যালকের নাম কি, মিথ, তাই মিথক্সি বলা হচ্ছে। দুই কার্বনযুক্ত অ্যালক কি হবে, ইথ, তাহলে এই যে দুই কার্বনযুক্ত অ্যালক হচ্ছে ইথ, তাহলে অ্যালকক্সি, তাহলে ইথক্সি। আর আর হিসাবে বলা হয় অ্যালকিল, এগুলো সব শেখাবো পরের ক্লাসে। যদি এক কার্বনযুক্ত অ্যালক হয় তাহলে মিথাইল, দুই কার্বনযুক্ত অ্যালক হলে ইথাইল। এগুলো সব রয়েছে, পরপর সব রয়েছে আর কি, সব শিখে যাবে। N2 প্লাস থাকলে ডায়াজো কথাটা আসবে, NO থাকলে নাইট্রোসো কথাটা আসবে। তুলে নাও, PDF এও পেয়ে যাবে। ঠিক আছে, চলো ডান।